জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আলোচনায় রয়েছে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা। এবার বছরের পর বছর বন্দী থাকা ভুক্তভোগীদের নিয়ে পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ও গণমাধ্যম কর্মীরা। সেখানে গিয়ে কি দেখলেন তারা, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বুধবার সকাল 11টা স্বৈরাচারী শেখ হাসিনার সেই গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে ছিলেন দেশ বিদেশের গণমাধ্যম কর্মী, ভুক্তভোগী ও বিভিন্ন উপদেষ্টারা। পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলকে আইয়ামে জাহিলিয়ার বীভৎস অন্ধকার দিনের সাথে তুলনা করেছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কুচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বীভৎস দৃশ্য। যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছেন। তাদের মুখ থেকেই শুনলাম কি হয়েছে, এটার কোনো ব্যাখ্যা নেই। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বীভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী।
অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, এটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য, এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, যে জীবনের মাধ্যমে সে গেছে। অন্তত দেখলাম মনে সান্ত্বনা হবে, আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়েকে বলতেছে আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কোথায় আছে। দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. Will this be repeated in future? That's something we have to make sure that it's not repeated in future. No way. Nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is a whole discovery mission. It's not a simple going and taking evidences and writing reports about it. So they had to really detectives in very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. গত 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 19 জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মোহাম্মদ ইউনূস। পরিদর্শনের পর উপদেষ্টা নাহিদ ও আসিফ ডিজিএফআই এর সেই 2 টর্চার সেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আটকে রাখার কথাও বর্ণনা করেছেন।
এখানে আনার পর চোখ খুলে দিত। আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়েছে। রাতেও ইন্টারোগেশন করতো এখানে, বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো সুস্থ না থাকলে এখানে লাইন অফ ইন্টারভিউশনটা কি তোমাদেরকে কে পয়সা দিচ্ছে একটু কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে বিএনপি তার সাথে যোগাযোগ আছে এবং মারতো কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে। তো ওরা তো আসলে আমাদের পিঠে সাউন্ড করতে মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে এভাবে নামি আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। তো এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর পর এসে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে। তো সব বলতে ও ওকে মারতে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এভাবেই করেই আমাদের কয়জন তোমাদের এর মধ্যে? আমার এখানে আমার জানা মতে 6 জন ছিল। আপনি এ পাশে কতদিন ছিলেন? আমি এখানে 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, পরের পরছি বাকিদের পুরো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার না, নামটা? ওরা কিছুই না। আপনার নামটা? আমরা মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কি শুইতেন কিছু ছিল শোয়ার জন্য নাকি? না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল আর কি। কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। হ্যাঁ, মাসের পরে ওই সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে? জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, বাট ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন, কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো আমি ও আচ্ছা, তো আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। সো তারা ওটা কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। সো আমি আসলে কালেমা পড়ে নিয়ে অথবা দোয়া পড়ে নিই। এরপর আমাকে আবার নিয়ে যায়। সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমার দেশ নিউজে আমাদের এই লিড নিউজ এসেছে যে 3 প্রকৌশলীকে গুম, এটা লিড নিউজ এসেছে। ওইখানে আমার সাথে আরো 2 জনকে গুম করা হয়। জাস্ট তারা আমার সাথে বসে চা খেত, আমার সাথে তারাও ভালো ভালো কোম্পানিতে, একজন চুয়েটের ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জাস্ট আমার সাথে তারা হাঁটতো, কথা বলতো, সেই জন্যই তারা নিয়ে এসেছে। সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে। আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, যাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল, র্যাব 11 সেল। সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়। একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর জঙ্গিদর বললো। তো জঙ্গিদর বললো, এখন মানুষ তাকায় আছে। সো দেখলাম 4 জন ব্যক্তিকে ওরা গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদেরকে ছেড়ে দিব অথবা এরকম কিছু। ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমার গুম করে দিয়েছিল, আবার ওখানে দিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন। হ্যাঁ, আমরা হাঁটলাম। হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকাই ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর I have my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years, I became manager, and everything was gone. And still, I'm suffering in financial crisis. I have 3 children, and আমি কেসে এখনো হাজিরা দিই, আমার কেসটা এখনো চলছে। মানে জাস্ট জঙ্গি নাটক, ওই জঙ্গি মামলাটাই এখনো চলছে, আমি এখনো হাজিরা দিই, তো এটা এখনো চলছে। জি। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।